হ্যালো বন্ধুরা, আমি মনির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মিনিটের গল্প চ্যানেলে। আমাদের চ্যানেলে আমরা প্রায় নিয়ে আসছি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ের গল্পগুলো, যা ছাত্রছাত্রীদের পাঠ্য সহায়ক হিসেবে সাহায্য করতে পারে। তবে মনে রাখবেন, এই অডিও কেবলই সহায়ক, মূল পাঠ্য বইয়ের বিকল্প নয়। আজ আমরা শুনব এক অসাধারণ গল্প, নয়া পত্তন। লিখেছেন ভাষা সংগ্রামী ও জনমানুষের কথাশিল্পী জহির রায়হান। আসুন জেনে নেই জহির রায়হানের সংক্ষিপ্ত জীবন ও সাহিত্য পরিচিতি। জহির রায়হান 1935 খ্রিস্টাব্দে ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা স্নাতক ডিগ্রি নিয়ে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা শুরু করেন। ছোট গল্প ও উপন্যাস লিখে তিনি খ্যাতি লাভ করেছেন। হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফগলা নদী তার উল্লেখযোগ্য উপন্যাস। তার একমাত্র গল্পগ্রন্থ সূর্যগ্রহণ। চলচ্চিত্রকার হিসেবেও জহির রায়হান প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জীবন থেকে নেয়া, কাচের দেয়াল ইত্যাদি তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। এছাড়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড ও বার্থ অফ এ নেশন তার অবিস্মরণীয় সৃষ্টি। মুক্তিযুদ্ধে শহীদ বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে জহির রায়হান 1972 খ্রিস্টাব্দে নিখোঁজ হন। জহির রায়হানের নয়াপত্তন পাকিস্তানি শাসনামলের পটভূমিতে রচিত। এই গল্পের শুরু একটি ধ্বংসের মধ্য দিয়ে। একটি ঝড়ে ভেঙে যায় গ্রামের ছোট্ট স্কুলটি। পণ্ডিত সোনু ছুটে যান সাহায্য চাইতে, কিন্তু সেখানেও মেলে না সহানুভূতি। না সরকার, না জমিদার, কোনো প্রভাবশালী চায় না গ্রামের মানুষ শিক্ষা পাক। তখনই শুরু হয় আসল গল্প। গ্রামের মানুষ নিজেরাই হাতে তুলে নেয় বাঁশ, ছন, বেত, গাছের গুড়ি, গড়ে তোলে তাদের স্বপ্নের স্কুল। শুরু হয় এক নতুন যাত্রা, এক নয়া পত্তন। নয়াপত্তন গল্পটি অষ্টম শ্রেণীর দ্রুত পাঠ, আনন্দ পাঠ বইয়ের অন্তর্ভুক্ত। চলুন শোনা যাক এক স্বপ্ন ভাঙা গ্রামের স্বপ্ন গড়ার গল্প, নয়াপত্তন। ভোরের ট্রেনে গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। লুজ্জ দেহ, রুক্ষ চুল, মুখময় বার্ধক্যের জ্যামিতিক রেখা। অনেক আশা ভরসা নিয়েই শহরে গিয়েছিলেন তিনি। ভেবেছিলেন কিছু টাকা পয়সা সাহায্য পেলে আবার নতুন করে দাঁড় করাবেন স্কুলটাকে, আবার শুরু করবেন গায়ের ছেলে মেয়েদের পড়ানোর কাজ। কত আশা, আশার মুখে ছাই। কেউ সাহায্য দিল না স্কুলটার জন্য, না চৌধুরীরা, না সরকার। সরকারের কাছে সাহায্য চাইতে গিয়ে তো রীতিমতো ধমকি খেলেন সোনু পণ্ডিত। শিক্ষা বিভাগের বড় সাহেব শমশের খান বললেন, রাজধানীতে দুটো নতুন হোটেল তুলে আর সাহেবদের ছেলে মেয়েদের জন্য একটা ইংলিশ স্কুল দিতে গিয়ে প্রায় 20 লাখ টাকার মতো খরচ। ফান্ডে এখন আধলা পয়সা নেই সাহেব। অযথা বারবার এসে জ্বালাতন করবেন না আমাদের। পকেটে যদি টাকা না থাকে, স্কুল বন্ধ করে চুপচাপ বসে থাকুন। এমনভাবে ধমকে উঠেছিলেন তিনি, যেন স্কুলের জন্য সাহায্য চাইতে এসে ভারী অন্যায় করে ফেলেছেন সোনু পণ্ডিত। হেড মাথায় সেখান থেকে বেরিয়ে চলে এলেও একেবারে আশা হারাননি তিনি। ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, চৌধুরী সাহেব নিশ্চয় দেবেন। এককালে তো চৌধুরী সাহেবদের সহযোগিতা পেয়েই না স্কুলটা দিয়েছিলেন সোনু পণ্ডিত। সে আজ বছর 25 আগের কথা। আশেপাশে 2-4 গায়ে স্কুল বলতে কিছুই ছিল না। লেখাপড়া কাকে বলে তা জানতই না গায়ের লোক। তখন সবেমাত্র এন্ট্রান্স পাশ করেছিলেন সোনু পণ্ডিত, 22 বছরের জোয়ান ছেলে। চৌধুরীর তখন যৌবনকাল। গায়ে থাকতেন তিনি, গায়ে থেকে জমিদারি তদারক করতেন। অবসর সময়ে তাস, পাশা আর দাবা খেলতেন বসে বসে। কথায় কথায় গায়ে একটা স্কুল প্রতিষ্ঠার ইচ্ছে তার কাছে ব্যক্ত করেছিলেন সোনু পণ্ডিত। চুলু চৌধুরী বেশ আগ্রহ দেখালেন, বললেন, সে তো বড় ভালো কথা। গায়ের লোকগুলো সব গণ্ড মূর্খ রয়ে যাচ্ছে। একটা স্কুলে যদি ওদের লেখাপড়া শেখাতে পারো, সে তো বড় ভালো কথা। কাজ শুরু করে দাও। টাকা পয়সা খুব বেশি না দিলেও স্কুলের জন্য একটা অনাবাদী জমি ছেড়ে দিয়েছিলেন চুলু চৌধুরী। শহর থেকে ছুতোর মিস্ত্রি নিয়ে এসে গুটি কয়েক ছোট ছোট টুল আর টেবিলও তৈরি করে দিয়েছিলেন তিনি। একমাত্র সম্বল 2 টুকরো ধেনু জমি ছিল সোনু পণ্ডিতের।
সে দুটো বিক্রি করে স্কুলের জন্য টিন, কাঠ আর বেড়া তৈরির বাঁশ কিনেছিলেন তিনি। ব্যয়ের পরিমাণটা তারই বেশি ছিল, তবুও চৌধুরীর নামেই স্কুলটার নামকরণ করেছিলেন তিনি, জুলু চৌধুরীর স্কুল। 8 হাত কাঠের মাথায় পেরে কাটা চারকোনি ফলকের উপর জুলু চৌধুরীর নামটা জলজল করত সকাল বিকেল, আজও করে। যদিও আকস্মিক ঝড়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেছে স্কুলটা, আর তার টিনগুলো জং ধরে অকেজো হয়ে গেছে বয়সের পার্থক্য হেতু। স্কুলটা ভেঙে পড়েছে, সেটা আবার নতুন করে তুলতে হলে অনেক টাকার দরকার। সোনু পণ্ডিত ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, জুলু চৌধুরী নিশ্চয়ই দেবেন, কিন্তু ভুল ভাঙল। সাহায্যের নামে রীতিমতো আঁতকে উঠলেন জুলু চৌধুরী। বললেন, পাগল, টাকা পয়সার কথা মুখে এনো না কখনো, দেখছো না কত বড় এস্টাবলিশমেন্ট, চালাতে গিয়ে রেগুলার হাঁসফাঁস হয়ে যাচ্ছি, আদলা পয়সা নেই হাতে, এদিক দিয়ে আসছে ওদিক দিয়ে চলে যাচ্ছে। সোনু পণ্ডিত বুঝলেন গায়ের ছেলেগুলো লেখাপড়া শিখুক, তার চান না চৌধুরী সাহেব, কেউই চান না, না চৌধুরী না সরকার, কেউ না। অগত্যা গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। ভেঙে পড়া স্কুলটার পাশ দিয়ে আসবার সময় দু চোখে পানি উপচে পড়ছিল সোনু পণ্ডিতের। লুঙ্গির খুঁটে চোখের পানিটা মুছে নিলেন। গ্রামের লোকগুলো উন্মুখ হয়ে প্রতীক্ষা করছিল তার অপেক্ষায়। ফিরে আসতেই জিজ্ঞেস করল, কি পণ্ডিত, টাকা পয়সা কিছু দিল চৌধুরী সাহেব? না, গম্ভীর গলায় উত্তর দিলেন সোনু পণ্ডিত। চৌধুরীর আশা ছাইরা দাও মিয়ারা, 1 পয়সাও আর পাইবা না তার কাছ থাইকা, সে আশা ছাইরা দাও। পণ্ডিতের কথা শুনে কেমন ম্লান হয়ে গেল উপস্থিত লোকগুলো। বুড়া হাসমত বলল, আমাগো ছেলা পইলাগুলা বুঝি মূর্খই থাকব? তা আর কি কইরবার আছে কও, আমি তো আমার সাধ্যমতো করছি, আস্তে বলল সোনু পণ্ডিত। বুড়া হাসমত বলল, তুমি আর কি কইরবা পণ্ডিত, তুমি তো এমনেও বহুত করছো, বিয়া করো নাই, শাদি করো নাই, সারা জীবনটাই তো কাটাইছো ওই স্কুলের পিছনে, তুমি আর কি কইরবা? দুপুরের তপ্ত রোদে তখন খা খা করছিল মাঠঘাট প্রান্তর। দূরে খাড়াসের মাঠে গরু চড়াতে গিয়ে বসে বসে বাঁশি বাজাচ্ছিল কোনো রাখালের ছেলে। বাতাসে বেগ ছিল না, আকাশটা মেঘশূন্য। সবাইকে চুপচাপ দেখে আমিন ব্যাপারী বলল, আরে রাইখা দেও লেখাপড়া, আমাগো বাপদাদা 14 পুরুষে কোনোদিন লেখাপড়া করে নেই, ক্ষেতের কাজ কইরা খাইছে, আমাগো ছেলে পুইলারাও তাই করব, লেখাপড়ার দরকার নেই। তা মন্দ কৌনাই ব্যাপারী, তাকে সমর্থন জানালো মুন্সি আকরাম হাজি। লেখাপড়ার কোনো দরকার নাই, আমাগো বাপদাদায় লেখাপড়া কারে কয় জানতই না, বাপদাদায় জানতো না দেখে বুঝি আমাগো পোলাপানগুলো কিছু জানব না, ইতা কিতা কমিয়া। তখু শেখ রুখে উঠল ওদের উপর। সোনু পণ্ডিত বলল, আগের জামানা চইলা গেছে মিয়া, এই জামানা আইসে লেখাপড়ার জামানা, লেখাপড়া না জানলে এই জামানায় মানুষের কদর হয় না। তা তোমরা কি কেবল কথাই কইবা না কিছু কইরবা? জোয়ান ছেলে তোরাবালি অধৈর্য হয়ে পড়ল, বলল, চৌধুরীরা তো কিছু দিব না তা বুঝাই গেল, আর গভর্নমেন্ট তো গভর্নমেন্টের কথা রাইখা দাও, গভর্নমেন্ট তো মইরা গেছে, এখন কি করবা, একটা কিছু করো। কি করবা করো, চিন্তা করো মিয়ারা, বিড়বিড় করে বলল সোনু পণ্ডিত। বুড়ো হাসমত চুপচাপ কি যেন ভাবছিল এতক্ষণ। ছেলে দুটো আর বাচ্চা নাতিটাকে অনেক আশা ভরসা নিয়ে স্কুলে দিয়েছিল সে। আশা ছিল আর কিছু না হোক, লেখাপড়া শিখে অন্তত কাচারির পিয়ন হতে পারবে ওরা। গভীরভাবে হয়তো তাদের কথাই ভাবছিল সে। হঠাৎ লাফ দিয়ে উঠে বলল, যত সব হইছে, যাও স্কুল আমরাই দিব, কারো পরোয়া করি না, না গভর্নমেন্ট না চৌধুরী, বলে কোমরে গামছা আটল হাসমত। পুরো হাসমতকে গামছা আটতে দেখে জোয়ান ছেলে তোরাবালিও লাফিয়ে উঠল, বলল, টিনের ছাদ যদি না দিবার পারি অন্তত ছনের ছাদ তো দিবার পারমু একটা, কি মিয়ারা? হ ঠিক ঠিক কইস আলির প। গুঞ্জরণ উঠল চারদিকে। হাসমত বলল, মক্ষম প্রস্তাব, ছনের ছাদই দিমু আমরা, ছনের ছাদ দিতে কয় আটি ছন লাগব? কি পণ্ডিত চুপ কইরা রইলা কেন, কও না? কমপক্ষে 30টা লাগব, মুখে মুখে হিসাব করে দিল সোনু পণ্ডিত। তকু বলল,
ঘাবড়াইবার কি আছে, আমি 3টা দিমু তোমা করে। আমি 2টা দিমু পণ্ডিত, আমারটাও লিস্টি করো, এগিয়ে এসে বলল কদম আলী। তোরাব বলল, আমার কাছে সন নাই, সন দিবার পারবো না আমি, আমি বাঁশ দিমু গোটা 7 কুড়ি। বাঁশও তো 7-8 কুড়ির কম লাগবো না। হ ঠিক ঠিক, সবাই সায় দিল ওর কথায়। দুদিনের মধ্যে জোগাড় যন্ত্র সব শেষ। বাঁশ এলো, ছন এলো, তার সঙ্গে বেতও এলো বাঁশ আর ছন বাঁধবার জন্য। আয়োজন দেখে আনন্দে বুকটা নেচে উঠল সোনু পণ্ডিতের। এতক্ষণ গম্ভীর হয়ে কি যেন ভাবছিল আমিন ব্যাপারী। সবার যাতে নজরে পড়ে এমন একটা জায়গায় গলা খাঁকরিয়ে বলল সে, জিনিসপত্র তো জোগাড় কইরাছু মিয়ারা, কিন্তু যারা গতর খাটাইব তাগরে পয়সা দিব কে? হ্যাঁ তাই তো, কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাইকে। হঠাৎ হো হো করে হেসে উঠল সোনু পণ্ডিত। এইটা বুঝে একটা কথা হইল, নিজের কাম নিজে কর্মু, পয়সা আবার কে দিব? বলে বাঁশ কেটে চালা বাঁধতে শুরু করলেন তিনি। বললেন, নাও নাও মিয়ারা, শুরু করো। শুরু করো মিয়ারা, বলল তকু শেখ। স্কুলের খুঁটি তৈরির জন্য লম্বা একটা গাছের গুড়ি খালপাড় থেকে টেনে নিয়ে এলো তোরাব। টান মারো মিয়ারা, টান মারো। মারো জোয়ান হেইয়ো, সাবাস জোয়ান হেইয়ো, টান মারো টান মারো। আস্তে আস্তে, এত তরবর করলে হয়, বলল বুলির বাপ। কামের মানুষ হেইয়ো, আপনা কাম হেইয়ো, টান টান। মরা চৌধুরী হেইয়ো, চৌধুরীর লাশ হেইয়ো। হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল তোরা বাট্টু। হাসল সবাই। খক খক করে কেশি নিয়ে বুড়ো হাসমত বলল, মরা গভর্নমেন্টও কইলা না মিয়ারা, মরা গভর্নমেন্টও কইলা না। মরা গভর্নমেন্টও হেইয়ো, গভর্নমেন্টর লাশ হেইয়ো, টান টান। করম মাঝি এতক্ষণ চুপ করেছিল। বলল, ফুর্তিসে কাম করো মিয়ারা, সিন্নি পাকাইবার বন্দোবস্ত করিগা। বাহ বাহ মাঝির প, বাহ বাহ, সালাও ফুর্তি। কলকণ্ঠে চিৎকার উঠল চারদিক থেকে। পাটারি বাড়ির রোগা লিকলিকে বুড়ো কাদের বক্সটাও এসে জুটেছে সেখানে। তাকে দেখে আমিন ব্যাপারে ভ্রু কুচকাল। কি বক্স আলী, সিন্নির গন্ধে ধাইয়া আইসু বুঝি, কয়দিনের উপাস? যত দিনেরই ওই, তোমার তাতে কি? ব্যাপারীর কথায় খেপে উঠল কাদের বক্স। এত দ্যামাক দেখাও কেন মিয়া, উপাস কেরা না থাকে, তুমিও থাকো, সকলে থাকে। ঠিক ঠিক, তফু সমর্থন করল তাকে। চৌধুরীরা ছাড়া আর সকলেই এক আধবেলা উপাস থাকে। এমন কোনো বাপের বেটা নাই যে বুক থাবড়াইয়া কইবার পারবো জীবনে একদিনও উপাস থাকে নাই। তকু আর কাদেরের কথায় চুপসে গেল আমিন ব্যাপারী। তোরা বলল, কি মিয়ারা, কিতা নিয়ে তর্ক করো তোমরা? বেড়াটা ধরো, টান মারো। মারো জোয়ান হেইয়ো, চৌধুরীর লাশ হেইয়ো, মরা চৌধুরী হেইয়ো, আহারে চৌধুরী রে। খিলখিলিয়ে হেসে উঠল সবাই একসাথে। আকরাম হাজি রুষ্ট হলো এদের উপর। এত বাড়াবাড়ি ভালো না মিয়ারা, এত বাড়াবাড়ি ভালো না। এখনও চৌধুরীর জমি চাষ করে ভাত খাও, তারে নিয়ে এত বাড়াবাড়ি ভালো না। চাষ করি তো মাগনা চাষ করি না মিয়ারা। তরব রেগে উঠল ওর কথায়। পাল্লায় মাইপা অর্ধেক ধান দিয়া দেই তারে। পাক্কা অর্ধেক, বলল কাদের। সন্ধ্যা নাগাদ তৈরি হয়ে গেল স্কুলটা। শেষ বানটা দিয়ে চালার উপর থেকে নেমে এলেন সোনু পণ্ডিত। লম্বা স্কুলটার দিকে তাকাতে আনন্দে চিকচিক করে উঠল কর্মক্লান্ত চোখগুলো। সৃষ্টির আনন্দ। কদম আলী বলল, গভর্নমেন্টরে আর চৌধুরীরে আইন না একবার দেখাইলে ভালো হইব পণ্ডিত, তাগরে সারাও চলবার পারি আমরা। তাগরে সারাও চালাইবার পারি। ঘাড় বাঁকাল সোনু পণ্ডিত। একটু দূরে সরে গিয়ে বট গাছের নিচে বসতেই কাঠের ফলকটার দিকে চোখ গেল তকু শেখের। 8 হাত লম্বা কাঠের উপরে পেরে কাটা ফলক, তার উপরে জুলু চৌধুরীর নামটা জল জল করে সকাল বিকেল। ওইটা আর এখানে কেন, বলল তকু শেখ, ওইটারে ফালাইয়া দেখালে, চৌধুরী খালে ভাসুক। হঠাৎ কি মনে করে আবার নিষেধ করল তোরা। থাম থাম, ফালাইস না, এদিকে আন। কালো চারকোনি ফলকটার উপরে ঝুঁকে পড়ে একখানা দা দিয়ে ঘষে ঘষে চৌধুরীর নামটা তুলে ফেলল তোরাবালি। তারপর বুড়ো হাসমতের কলকে থেকে একটা কাঠ কয়লা তুলে নিয়ে অপটু হাতে কি যেন লিখল সে ফলকটার উপরে। সোনু পণ্ডিত জিরোচ্ছিল বসে বসে। বলল,
ওইখানে কি লেখবার আসো আলিপ, কিতা লেখবার আসো ওইখানে? পইরা দেখো না পণ্ডিত, পইরা দেখো। 8 হাত লম্বা কাঠের উপরে পেরে কাটা ফলকটাকে যথাস্থানে গেড়ে দিল তোরা। অদূরে দাঁড়িয়ে ক্লান্ত দৃষ্টি মেলে মৃদুস্বরে পড়লেন পণ্ডিত। সোনু পণ্ডিতের স্কুল। পড়েই বার্ধক্য জর্জরিত মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল তার। বিড়বিড় করে বললেন, ইতা কিতা কইরাছো আলিরপো, ইতা কিতা কইরাছো? ঠিক কইছে, একদম ঠিক। ফোকলা দাঁত বের করে মৃদু হাসল বুড়ো হাসমত। লজ্জায় তখন মাথাটা নুয়ে এসেছে সোনু পণ্ডিতের। শেষ হলো আমাদের আজকের গল্প নয়াপত্তন। এই গল্পে আমরা শিখলাম, যাদের দিকে কেউ ফিরেও তাকায় না, যদি প্রত্যয়ী হয় তারাই একদিন নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে নিতে পারে। এই গল্প আমাদেরকে শেখায়, সমস্যা এলে সমাধান নিজেকেই খুঁজে নিতে হয়। আপনি কি কখনো এমন কোনো উদ্যোগে ছিলেন যেখানে সবাই মিলে নতুন কিছু গড়ে তুলেছেন? কমেন্টে জানিয়ে দিন। যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন এমন গল্পগুলো আপনাকে মিস না করে। মিনিটের গল্প আবারও নিয়ে আসবে মজাদার, চিন্তাশীল এবং শ্রুতিমধুর গল্পের ভাণ্ডার। সেই অপেক্ষায়।